সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় জোট ও ভোট। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক নাগরিক ঐক্য, এবং মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রথম দিন থেকেই নির্বাচনী আচরণবিধির সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রথম 3 ভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। নির্বাচনের সময় তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আলোচনার শুরুতে প্রধান উপদেষ্টা কিছুদিন আগে যে কথাটি বলেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সতর্কতা, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। আজকে তিনি এই কথাটি বলেছেন এবং নির্বাচনের যে শঙ্কা, সেই কথা ঘুরে ফিরে বারবারই আসছে। তো আলোচনাটা শুরু করবো আমরা মুজাহিদুল ইসলাম শাহিন, আপনাকে দিই। বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা যে কথা, সেই সম্ভাবনা কতটুকু দেখেন? আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। এখানে প্রধান উপদেষ্টা যেটা বলছেন, প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি আসলে আমার মনে হয় যে যদি সদিচ্ছা থাকে তাহলে ঠিকই বলেছেন। যদি সেনাবাহিনী এখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে এবং বাংলাদেশে যদি যে সন্ত্রাস বা যে চাঁদাবাজির একটা বর্তমানে নৈরাজ্য কিছুটা হলেও চলছে, এই বিষয়টা যদি মোকাবেলা করা যায়, আমার মনে হয় যে এটা সম্ভব। এবং আপনি দেখেন বাংলাদেশে যে গত 17 বছরে নির্বাচনের সংস্কৃতি চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানে আপনার রাতের ভোট, আপনার দিনে কেউ সিল পিটিয়ে ভোট দিয়ে দেয়া, এই ধরনের সংস্কৃতি চালু ছিল। এখন আমরা সেখান থেকে উত্তরণ যদি চাই, তাহলে একটা সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট দরকার। এটা করতে না পারলে তাহলে মানুষজন বলবে যে আসলে এই পরিবর্তন কি হলো, সে হাসিনা যা করে গেছে তাই তো এখন হচ্ছে। আমি মনে করি আমাদের এই বিপ্লবের পরে, 5 আগস্টের বিপ্লবের পরের যে মূল যে আমাদের বাংলাদেশের পরিবর্তন, এই পরিবর্তনটা অনেকগুলো হচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে, সংস্কার হয়েছে এবং বাকি সংস্কার নির্বাচনের পরে হবে। তো নির্বাচনের যে সংস্কারের যে বিষয়টা, সেই সংস্কারের সংস্কৃতি, এটা কিন্তু এই সামনে নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। এই জন্য বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, আনসার বা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে, সবাই মিলে যদি সুন্দরভাবে চেষ্টা করে, এটা অসম্ভব কিছু না, অবশ্যই সম্ভব। মুজাহিদুল ইসলাম শাহিন, অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা সবারই প্রত্যাশা। তারপরও ঘুরে ফিরে বারবার শঙ্কার কথা আসছে, আপনারা কি তা দেখেন? শঙ্কার কথা অবশ্যই এখানে আসছে। আপনি দেখেন 5 আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে এবং গত 17 বছরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে অনেক ধরনের অস্ত্র ছিল। এই অস্ত্রের আপনি দেখেন রিসেন্টলি কিছু কিন্তু কিলিং মিশনও হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে এবং পত্রপত্রিকার রিপোর্ট আসছে যে আন্ডারওয়ার্ল্ডের যারা সন্ত্রাসী, তারা কিন্তু সক্রিয় হয়ে গেছে। এখন নির্বাচনের সময় যদি এটা প্রোটেক্ট করা না যায়, যদি এখন যদি এটাকে প্রতিহত করা না যায়, তাহলে ইলেকশনের সময় দেখা যাবে যে অনেক ধরনের হত্যা, গুম, ধরনের ঘটনা ঘটবে, যেটা আনট্রেসেবল হয়ে যেতে পারে। এই জন্য এখন থেকে যদি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয় এবং যদি তাদের তৎপরতা সবসময় ভালোই থাকে, তাহলে আমার মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব। সরকার নিরপেক্ষতা নিয়ে তো অনেকে প্রশ্ন করছে, জি, সেই জায়গাটি আমি একটু জানি। আমি মনে করি এখন পর্যন্ত এই ইন্টারিম সরকার যে নিরপেক্ষতা হারিয়ে গেছে, এটা একদম লার্জ স্কেলে বলা যাবে না। কোনো কোনো বিষয় হয়তো আমাদের মনে হতে পারে এটা আমাদের দলের এগেনস্টে গেছে বা এটা অমুক দলের পক্ষে গেছে, বাট একদম নিরপেক্ষতাহীন হয়ে গেছে বা নিরপেক্ষতা নাই, এই কথাটা কিন্তু এখন পর্যন্ত আমরা লার্জ স্কেলে বলতে পারতেছি না। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম শাহিন। আমি এই নিরপেক্ষতার জায়গা থেকে আমি সাকিব আনোয়ার আপনার কাছে শুনবো সেই নির্বাচন, শঙ্কা, সবকিছু বিষয়ে। ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক এবং যারা শুনছেন। অনেক বছর দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এই কারণে এখনো হয়তো বা কোথাও কোথাও গেলে সাংগঠনিক সম্পাদক পরিচয়টা সামনে চলে আসে, হয়তো স্ক্রিপ্টে ভুল ছিল। জয়েন্ট সেক্রেটারি, আমি এখন যুগ্ম সাধারণ সম্পাদক। যাই হোক, নির্বাচন নিয়ে শঙ্কা আর নিরপেক্ষতা দুটো বিষয় আসলে প্রাসঙ্গিক। কারণ ধরো নির্বাচন নিয়ে শঙ্কাটা তো যায় নাই। জামাত সহ 8 দলের একটা মহাসমাবেশ সম্ভবত রাজশাহীতে 30 তারিখ 29 তারিখে, 29 নভেম্বর। আমি আসতাম ওই জায়গাটা, আপনি শুরু করলেন। 5 দফা দাবি। 5 দফা দাবির মধ্যে হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।
মানে জেনারেল অ্যাসেম্বলিতেও মানে গণভোটটা আগে হতে হবে, গণভোট আগে হতে হবে, সেটা তো আছেই। ধরেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে, মানে জুলাই সনদের ভেতরে তো পিআর পদ্ধতির নির্বাচন নাই। ফলে এখানে আলটিমেটলি রাজপথকে উত্তপ্ত করে রাখাই যে উদ্দেশ্য, সেটা এর মধ্য দিয়ে পরিষ্কার হয়। 5 দফা যে দাবি, তার মধ্যে একটা দাবি হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন, আর একটা দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন। জুলাই সনদের মধ্যে পিআর আবার নাই। ফলে মানে সেলফ কন্ট্রাডিক্টরি বিষয়কে, দাবিকে সামনে রেখেই আসলে এই আন্দোলনগুলো হচ্ছে। ফলে এগুলো যে পরিস্থিতিকে উত্তপ্ত রাখার চেষ্টা, সেটা আসলে আলাদা করে বলার প্রয়োজন পড়ে না, তাদের এই দাবির মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়। ফলে শঙ্কা তো এখনো আছে। এবং যে কথাটা দিয়ে আপনি শুরু করেছিলেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, এটা তো উনি অনেকদিন থেকেই বলে আসছেন, অনেকদিন দেশের ভেতরে থেকে বলেছেন, বাইরে গেছেন তখনও বলেছেন। কিন্তু কিছুদিন আগে কিন্তু উনি আবার বলেছিলেন যে বাধা আসতে পারে দেশের বাইরে থেকে, শঙ্কা আছে এবং সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ফলে প্রধান উপদেষ্টা ধরেন কয়েকদিন আগে যদি সর্বশ্রেষ্ঠ নির্বাচনের কথা বলেও থাকেন, উনি যে আবার কয়েকদিন পরে গিয়ে শঙ্কার কথা বলবেন না, সেটা নিয়ে আসলে আমরা নিশ্চিত হতে পারছি না, কারণ যেহেতু উনি নিজেই নিজের বক্তব্যে আসলে ফ্ল্যাকচুয়েট করেছেন। আরেকটা ব্যাপার হলো, ধরেন যেমন 5 দফা দাবির কথা বলছিলাম জামাত সহ 8 দলের, ওখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সম্ভবত মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন যে 5 দফা দাবি না মানলে 11 নভেম্বরের পরে ঢাকার চিত্র ভিন্ন হবে। আমরা তো একই চিত্র দেখছি, আগেও জামজাট ছিল, এখনো আছে। যাই হোক, ওই সময় অবশ্য আওয়ামী লীগেরও একটা ঘোষণা ছিল এরকম, 10 তারিখের পর থেকে তারা রাজপথ উত্তপ্ত করে মানে একটা জায়গায় নিয়ে যাবে, 14 তারিখ সম্ভবত 13 তারিখ। ফলে 11-13 ওই সময়টা মিলে, মানে আমি তখন স্যাটারগুলো বলেছিলাম যে এটা কি আসলে মানে যুগপৎ লড়াই তো আমরা একটা সময় করেছি, আওয়ামী রেজিমের বিরুদ্ধে একটা সময় যুগপৎ লড়াই করেছি, তো এখন আওয়ামী লীগ এবং তার সাথে জামাত কি যুগপৎ লড়াই আবার শুরু করলো কিনা। যাই হোক, এ কারণে পরিস্থিতি শেষ পর্যন্ত উত্তপ্ত করে রাখার চেষ্টা কোনো কোনো পক্ষের থাকবে, কিন্তু সময় যতটা যাচ্ছে, নির্বাচনের দিকে আমরা যতটা এগিয়ে যাচ্ছি, ততটা মনে হচ্ছে যে না, সেগুলো আসলে খুব একটা হালে পানি পাবে না, শেষ পর্যন্ত নির্বাচনটা হবে। এবার তো নিরপেক্ষতার জায়গায় আসি। দেখেন, সরকারে থাকা একজন উপদেষ্টা যিনি এনসিপির সাথে ঘনিষ্ঠ, এটা তো আমরা আসলে জানি, আলাদা করে বলবার কিছু নেই, তিনি বলেছেন যে সরকারে শুধুমাত্র ছাত্র উপদেষ্টা, মানে তাদের দুজনের অনেকেই আসবেন নির্বাচন করবার জন্য। এখন আমরা যতটুকু জানি, বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্ট আসছে যে 7 তারিখ বা 8 তারিখে তফসিল ঘোষণা হবে। আর কয়দিন বাকি আছে? এখনো তারা পদত্যাগ করেন নাই। তাহলে এখন তারা যখন কোনো একটা জায়গায় যান, তারা কিভাবে যান? অবশ্যই রাষ্ট্রীয় প্রোটোকলে যান, মানে আমার পয়সায় যান। তা আমার পয়সায় তিনি যাচ্ছেন, আমার পয়সায় তিনি চলাফেরা করছেন, আমার পয়সায় তিনি সবকিছু করে তিনি আবার নির্বাচনে যান। সেই জায়গাটা থেকে নির্বাচনী ঘোষণা কি দিতে পারেন? না, দিতে পারেন না, তো সেটাই বলছি। মানে ভাই অনেক অপটিমিস্টিক, এবং তিনি যেভাবে বিষয়টাকে উপস্থাপন করলেন তাতে মনে হলো যে নিরপেক্ষতাটা আসলে বজায় রেখেছে। এখানে নিরপেক্ষতার তো কিছুই নাই। আপনি সরকারের ভেতর থেকে মানে আপনি নির্দ্বিধায় বলে যেতে পারছেন। আপনার 2 উপদেষ্টা কি আপনারা গিয়ে কোনো প্রচারণা করেন কিনা রাষ্ট্রীয় প্রোটোকলে গিয়ে? এটা একটু দেখতে হবে। তো প্রচারণা সেই বিষয়টা তো অবশ্যই পরে আসবে, কিন্তু যে ঘোষণা যে দেওয়াটা, সেটাই কি দিতে পারে নাকি, সেটা তো প্রশ্ন। আপনি যদি রাষ্ট্রের ক্ষমতার ভেতরে থাকেন এবং তারপরে আপনি যদি ঘোষণা দেন আমি এই আসনে নির্বাচন করতে পারি, এবং আপনি কোন আসনে নির্বাচন করবেন সেটাও আমরা পরিষ্কার হই যখন আমরা দেখি যে আপনি কোটি কোটি টাকার আপনি সেখানে বরাদ্দ আপনি দিচ্ছেন, আপনি আপনার বন্ধুর আসনে বরাদ্দ দিচ্ছেন, আর কোনো জায়গায় বরাদ্দ দিচ্ছেন না। ভাই মসজিদে বরাদ্দ দিবেন, আমার মসজিদেও ভাই মানুষ নামাজ পড়ে, আপনার ওই মসজিদে যেখানে আপনি ভবিষ্যতে এমপি হওয়ার পরে রেগুলার গিয়ে নামাজ পড়বেন, ওই মসজিদে আপনি উন্নত করবেন কেন? আমার মুসল্লিদের কি অধিকার নাই? পয়সা তো আমারই মুসল্লিও দেয়, আপনার ওখানকার মুসল্লি বাইরে। শুধু 1-2 থানায় না ভাই, আরো বাংলাদেশের অনেক থানায় দেওয়া হয়েছে। আপনি যদি এভাবে দেখলে তো হবে না। যদি শুধুমাত্র বাংলাদেশের 2টা উপজেলায় দেওয়া হতো তাহলে আপনি এটা বলতে পারতেন, কিন্তু আপনি দেখেন বাংলাদেশের অনেকগুলো উপজেলায়, অনেকগুলো জেলায় বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এখন কথা হলো যে আমি যদি কাজ করি, আমার এলাকার কিছু লোক তো উপকৃত হবে, এটা তো স্বাভাবিক, এটা তো বাংলাদেশের মানে সিস্টেম বা কালচারের মধ্যে চলে আসে। আপনি যদি বলতে পারেন যে আমি যে এলাকায়, আমরা কি সেই কালচারই থাকছি? বাংলাদেশের ওই কালচার এটা কি আমি মানে এখানে আপনি দেখেন যে কোনো করাপশন হইল কিনা, এখানে কোনো অন্যায় হচ্ছে কিনা, আপনি বলছেন যে ওখানে কেন দেওয়া হলো, তো এটা তো বাংলাদেশের পার্ট, তো আমার ঢাকারই তো জায়গা, তো আমি একজনের আগে দিব, আমার তো সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ আমি, প্রশ্নটা তখনই ওঠে যখন সামনে নির্বাচন থাকে, সেদিন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার বিষয় থাকে এবং সেখানে নিজে ক্যান্ডিডেট থাকে, তারপর সে বরাদ্দটা আসে। এই কারণেই কিন্তু প্রশ্নগুলো চলে আসছে সামনে। একজন মন্ত্রী বা একজন এমপি তিনি চায় বাংলাদেশের উন্নয়ন করতে, সেটা তিনি যেখানে ভালো মনে করেন সেখানেই করতে পারেন। আপনি যেখানে প্রশ্ন করতে পারেন যেখানে কোনো করাপশনের আপনার এখানে এলিগেশন আছে কিনা, এখানে দুর্নীতির কোনো উদ্ভব হয়েছে কিনা, আপনি সারা বাংলাদেশের তো এক জায়গায় 1-2টা থানায় না, তো
এবার আমি আমার হলো যে উপজেলাতে আছে, আমার উপজেলাতে 1 পয়সার বরাদ্দ হয় নাই, এরকম আপনার হলো এনসিপি যদি 20-30-50 জন আপনি ধরেন ইলেকশন করবে, তাদের মধ্যে আমিও আছি, আমার থানায় তো কোনো দেওয়া হয়নি। এরকম অনেক জায়গা আছে যে দেওয়া হয় নাই। এখন র্যান্ডম বেসিসে যদি এক জায়গায় দেওয়া হয়, এক জায়গায় পড়ে যায়, তাহলে আপনি এটাকে তো মানে ওভাবে দেখলে তো হবে না। আপনার ফার্স্ট কোশ্চেন হবে যে বাংলাদেশ অনেক বিষয় তো মিলে যাচ্ছে, যেমন যেহেতু কথায় আসতে নেই, যেহেতু কুমিল্লা থেকে তার ইলেকশন কথা ছিল, তখন যে বরাদ্দ, তখন এই প্রশ্নটা উঠলো। তারপর যখন আবার আরেক জায়গা থেকে, ঢাকার একটা জায়গা থেকে তার নির্বাচন করার কথা উঠছে, ওই মুহূর্তে ওই জায়গাটায় বরাদ্দ, এটা কি মিন করে? এখন আপনি তো কি বলে কাকতালীয় ভাবে অনেক কিছু মিলে যেতে পারে, কাকতালীয়। আচ্ছা, আপনি যেহেতু আইনের লোক, তারপর আপনাকে আরেকটা প্রশ্ন আমি করি এই বিষয়ে, যে এই উপদেষ্টা যদি পদত্যাগ করেও নির্বাচনে যায়, তাহলে কি তাদের এটাকে নৈতিকতা বিরোধী হয় একদম এই উপদেষ্টা থেকে? নৈতিকতা আইন দুইটা কিন্তু এক জিনিস না। আপনি দেখেন আপনার আইন লঙ্ঘন হচ্ছে কিনা। বাংলাদেশের কোনো আইন নাই যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে যদি সে গিয়ে ইলেকশন করে তাহলে আইন লঙ্ঘন হবে। আপনি এই ধরনের যদি কোনো আইন থাকে সেটা ভিন্ন বিষয়, তাহলে আপনি বলতে পারবেন যে তিনি বেআইনি কাজ করছেন, অথবা তিনি তার সংসদ সদস্য পদে তিনি ইলেকশন করতে পারবেন না। সেটা আপনি তাকে মানে বার্ড বাই ল আপনি করতে পারেন। কিন্তু আপনি বলতেছেন নৈতিকতা, তো একটা গণ অভ্যুত্থানের ফেস, তারা বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের সংস্কারের জন্য তারা কাজ করে যাচ্ছে, বাংলাদেশের এই বর্তমান যে খোল নলছে তারা পরিবর্তন করে দিচ্ছে। কারণ আপনি তাকে ডিবার করবেন কিভাবে? তাকে তো উচিত হলো যে তাকে বলা ঠিক আছে তুমি ইলেকশন করো, এবং তিনি যদি ইলেকশন করে, তিনি যদি নির্বাচনে আসেন, তাহলে কি বাংলাদেশ পিছিয়ে যাবে না বাংলাদেশ সামনের দিকে যাবে? আমি কি বলতে পারবো যে ঠিক আছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া অথবা মাহফুজ আলম আপনার নির্বাচন করলে বাংলাদেশ 100 বছর পিছিয়ে যাবে? যদি সেটা নাই হয়, তাহলে আপনি সে মন্ত্রিত্ব, এখন মন্ত্রীর পদে আছেন, তিনি যদি এমপি হন, আবার যদি তিনি গভর্নমেন্ট ফর্ম করতে পারেন বা কোনো জোটে গিয়ে গভর্নমেন্ট ফর্ম করেন, মুজাহিদুল ইসলাম শাহীন, সেই বিষয়ে আসলে প্রশ্নটা সেখানে না, প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন, যে জায়গায় আছেন সেখান থেকে ঘোষণা কিংবা নির্বাচন যাওয়ার বিষয়টা, সেটা নিয়ে আমি আসবো। সাকিব আনোয়ার, আপনাকে আসলে আপনারই উত্তর ছিল সেই জায়গাটায়, আমরা থামিয়ে মুজাহিদুল ইসলাম শাহীন সে কথাগুলো বললেন। আসলে এই ধরনের যে কথা আপনি যেহেতু তুললেন আসছে, এতে করে কি অন্তর্বর্তী সরকার কোনো প্রশ্নের সম্মুখীন হবে নাকি বা প্রশ্নবিদ্ধ হবে নাকি? আমি যখন প্রথমবার কথা বলছিলাম তখনই তো বললাম যে নিরপেক্ষতার জায়গাটা নিয়ে তো আসলে প্রশ্ন আছেই। তার মানে প্রশ্ন তো নিরপেক্ষতা তো সবচেয়ে বড় বিষয়, একটা নির্বাচনকে সামনে রেখে। আর আমি একটু আমার সমালোচককে অনুরোধ করব, আমরা নিজেদের সময়টাতে আসলে নিজেদের কথাগুলো বলি, তাহলে একটু আলোচনাটা সহজ হবে আর কি, একটু গুছিয়ে করা যাবে। যাই হোক, আমি ওই জামাতের দাবির কথা যে বলছিলাম সেলফ কন্ট্রাডিক্টরি, আমি একটু ভাইয়ের বক্তব্য সেলফ কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। এটাই বাংলাদেশের কালচার। ভাই বলছিলেন যে যিনি যেখানে নির্বাচন করতে চান, তিনি যদি তার আগে রাষ্ট্র ক্ষমতার কোথাও থাকেন, এমপি মন্ত্রী থাকেন, তাহলে তিনি সেই জায়গাতে উন্নতি করতে চান। কালচারটা যেহেতু ওরকম, ফলে ওইভাবেই কুমিল্লাটা হয়েছিল এর আগে, মুরাদনগর, এবং একই সাথে বন্ধুর দেবিদ্বারে হয়েছিল, এবং এখন আবার আপনার ধানমন্ডিতে হয়েছে, এবং আরও একজন বন্ধুর আর একটা জায়গায় হয়েছে। আমরা নিশ্চয়ই জানি সেগুলো, যাই হোক, আলাদা করে বলবার কিছু নেই। ফলে ওইখানে আবার ভাই কালচারটাকে টানলেন যে যেহেতু কালচারটাই এরকম, এই কারণে এটা হতেই পারে। আবার ভাই বললেন যে তারা খুব সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। আমি আসলে ঠিক বুঝে উঠতে পারি নাই। উনি একটাকে বলছেন যে যেহেতু কালচার ওইভাবেই আছে, ফলে ওইভাবেই তারা চালিয়ে যাচ্ছেন, আবার বলছেন যে তারা সংস্কারের জন্য জানপ্রাণ দিয়ে দিচ্ছেন। আর একটা কথা হচ্ছে যে ভাই একটা বললেন যে নৈতিকতা আর হচ্ছে আইন লঙ্ঘন হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এখানে আইন লঙ্ঘন হচ্ছে না, মানে দুই জায়গায় সেই বক্তব্য অনুযায়ী 2014, 18, 24 হাসিনা তো কোনো পাপ করে নাই ভাইয়ের বক্তব্য অনুযায়ী, কারণ আইন অনুযায়ী তখন তো তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল না। আবার 2024 সালে যে সে ডামি নির্বাচন করছে, ওইখানে আসলে আইনের ফাঁক ফোকর তো ছিল, এই কারণে সে ডামি বসাই দিয়ে ইলেকশন করে ফেলছে। 2018 সালে ধরেন আইন অনুযায়ী আসলে ওইটাকে আপনি কিছু বলতে পারেন না, কারণ আগের রাতে যে ভোট হয়ে গেছে। হাসিনা তো রাতের ভোট করছে, এটা তো আপনার নৈতিকতা আইন দুইটাই বিরোধী না। আইন অনুযায়ী তো আপনি বিরোধী বলতে পারছেন না। আপনি বলেন, আপনি কি হাসিনা কিভাবে করেন এটা? আপনি দেখেন রাতে যদি ভোট করে, যদি আমি আপনাকে একটা অনুরোধ করেছিলাম যে আমরা আসলে যার যার সময় কথা বলি। আপনি যখন আমার সময়ও কথা বলছিলেন, আমি কিন্তু একদম একটা শব্দ বলি নাই, আমি মনে হয় আপনি খেয়াল করেছেন, প্লিজ। ফলে 2014, 18, 24 আপনি আইন অনুযায়ী যদি বলেন, কনস্টিটিউশন অনুযায়ী যদি বলেন, তাহলে তো হাসিনা তো ফেয়ার ইলেকশন করছে ভাইয়ের বক্তব্য অনুযায়ী। আমি বলছি না এটা। এখন আইন লঙ্ঘন হয় নাই বলেই আপনি সেটাকে ফেয়ার বলতে তো পারেন না, এবং সেই বিষয়গুলো তো আমরা দেখছি। একটা বিষয় হলো ক্ষমতার অপব্যবহার, তো একটা প্রশ্ন।
ক্ষমতার অপব্যবহার একটা প্রশ্ন না, যে আপনার ক্ষমতা আছে জন্যই আপনি মুরাদনগরে বরাদ্দ দিচ্ছেন, আপনি আপনার আসনে নতুন আসন যেটা হয়েছে সেখানে আপনি বরাদ্দ দিচ্ছেন, আপনি বন্ধুর দেবিদ্বারে আপনি বরাদ্দ দিচ্ছেন, আবার ঢাকার নতুন আরেকটা আসনে আপনি বরাদ্দ দিচ্ছেন, সেখানে আরেক বন্ধুর আপনার ইলেকশন করবার কথা। এটা তো ক্ষমতার অপব্যবহার। আর ভাই বললেন যে এরকম আমার ওখানে তো পাই নাই, তাহলে ভাইয়ের তো আসলে স্লোগান দেওয়া উচিত ছিল যে আমি বৈষম্য মানি না। যে অভ্যুত্থানের নায়কের কথা বলছেন ওটা তো বৈষম্যের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছিল। তো এখন যদি সেই বৈষম্য যদি তারাই আসলে আবার নতুন করে করেন এবং সেটার জন্য আপনি যদি জাস্টিফিকেশন হিসেবে কালচারের কথা বলেন যে এটাই আমাদের পলিটিক্যাল কালচার, মানে লাস্ট 54 ইয়ার্সের, তাহলে ভাই আপনি কিসের সংস্কারের জন্য, আপনি কিসের বৈষম্যের বিরুদ্ধে কিসের লড়াই করলেন? আর আপনি এখন যে আসলে কোনো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন না, আপনি কোনো সংস্কারের জন্য কাজ করছেন না, আপনি আসলে কিভাবে পার্লামেন্টে যাওয়া যায়, কিভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজের এবং নিজের দলের সুযোগ সুবিধা তৈরি করা যায়, আপনি সেই কাজটা করছেন। আরেকটা বিষয় ভাই যেটা বললেন যে নির্বাচনের আগে পদত্যাগ করে তারা নির্বাচন করতে পারবেন না কেন? আচ্ছা, হাসিনার আমলে যদি আমরা যাই তাহলে ধরেন আমরা তো তখন বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আমরা আসলে নির্বাচন মানি না, বলেছি না আমরা। হাসিনা যদি বলতো যে আমি নির্বাচনের আগে পদত্যাগ করছি, বা তার যারা মন্ত্রী যারা ছিলেন তারা পদত্যাগ করে তারপরে নির্বাচন করবেন, কিন্তু গভর্নমেন্ট ওইটাই থাকবে, তারই ওই গভর্নমেন্টে অন্য কিছু মানুষকে ঢুকাবেন, আর যারা গভর্নমেন্টে ছিলেন তারা বের হয়ে যাবেন, তারপরে পদত্যাগ করে ইলেকশন করবেন, আপনি মানতেন? ওইটা তো আপনি মানেন নাই। এখন আপনার জন্য এটা ফেয়ার হয়ে গেছে, কারণ এটা এখন আপনার পক্ষে যায়। ফলে আপনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন, ওইটাকে আর টাইনেন না। মানে আপনি গণ অভ্যুত্থানের মুখ, এই কারণে আপনি যা করবেন সেটাই জাস্টিফাইড হয়ে যাবে, এইভাবে যদি আপনি চিন্তা করেন, ওই একইভাবে চিন্তা কিন্তু আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ একই কথাই তো বয়ান ছিল যে মুক্তিযুদ্ধ আমরা করছি, ফলে দেশটা আসলে আমরা যেভাবে মনে করি সেইভাবে আমি চালাবো। এখন যদি আপনি আবার 24 ওই জায়গায় দাঁড় করাই দেন, তাহলে প্লিজ এভাবে দাঁড় করেন না, কারণ আমরা 24-কে ওন করি, তো এই কারণে ওইভাবে দাঁড় করেন না। কারণ ওইভাবে দাঁড় করাতে গেলে একটা সময় জনগণের সামনে ওই তাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আসলে বিতর্কিত হয়েছে, আবার এই 24-এর আপনার যে স্পিরিট, দুটো আলাদা, ওটা চেতনা, এটা স্পিরিট। ফলে স্পিরিট শব্দ দিয়ে আপনি যে এটাকে যেভাবে যে নিয়ে যাচ্ছেন যে জায়গাতে, তাতে আবার ওইটা এমন একটা ভাবে বিতর্কিত হবে যেখানে আমার স্টেকও আছে, ফলে আমি আমার স্টেককে বিতর্কিত হতে দিব না। এবং আপনি এখন পারতেছেন, যেহেতু আপনি ক্ষমতায় আছেন, হাসিনা ক্ষমতায় ছিল তখন সে তার মতো করে যা ইচ্ছা তাই করছে, এখন আপনি ক্ষমতা আছেন, যা ইচ্ছা তাই করতেছেন, কিন্তু এটা তো আসলে আমরা করতে দিব না ভাই। এই জন্য আপনি যখন এই কাজগুলো করেন আমরা তার বিরোধিতা করি। দর্শক, অনেকগুলো বিষয় নিয়ে আসছেন সাকিব আনোয়ার, মজিদুল ইসলাম শাহীন। আপনি একটু মনে করে দিই, নিরপেক্ষতার জায়গা প্রশ্নবিদ্ধ, ক্ষমতার অপব্যবহার, আইন অনুযায়ী আগের যে ইলেকশন সেগুলো ফেয়ার, আপনার কথার যুক্তি দিয়েছেন। জি, এখানে এছাড়া বাইরে যদি আপনার কিছু থাকে, আপনি যেখানে সাকিব ভাই যে কথাটা বললেন যে হাসিনা তাহলে তো একই নির্বাচন করে, তো তিনি তো আনফেয়ার কিছু করেন নাই বা ইলিগাল কিছু করেন নাই, তিনি ইলিগাল মানে এখানে অবশ্যই করছেন। বাইরে তো মনে নাই, বোধহয় ভুলে গেছেন, শেখ হাসিনার সময় রাতে ভোট হয়েছে, জাল ভোট হয়েছে, এখানে লোকজন তুলনা করেছেন, বলতেছে এখানে লোকজন উপস্থিত ছিলেন না, এবং তিনি যদি উপস্থিত না থেকে কিন্তু ভোট কিন্তু কাস্টিং হয়ে গেছে 70%, 80%, তো এটা তো ইলিগাল বিষয়, অবশ্যই ইলিগাল বিষয়। এখন তিনি আপনি যে এটা বলেছিলেন যে আইন অনুযায়ী সেটা পারে, উনি ওইটার কাউন্টারে বলতেছেন। আমি ওখানে আসতেছি। এরপরে সেকেন্ড বিষয়টা হলো, তিনি যদি ওই গভর্নমেন্ট থেকে পদত্যাগ করে আসতেন তাহলে তো আমরা বলতাম এটা ঠিক আছে, তো সে আসেন নাই, তো তিনি তো ওই গভর্নমেন্টে ছিলেন, মানে থেকে তিনি ইলেকশন করছেন। মানে ভাই হয়তো তার বোধহয় মনে নাই, এই কয়েকদিন আগে একটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট এখানে পুনঃস্থাপন হয়েছে। সেই কেয়ারটেকার গভর্নমেন্ট পুনঃস্থাপন হওয়ার পরে ওখানে রায়ের মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কবে থেকে কার্যকর হবে। এটা কার্যকর হবে আগামী সংসদ গঠনের পর থেকে। এখন তাহলে বর্তমান যে সংসদটা আছে, এই সংসদ কোন সংসদ? এটা ইন্টারিম গভর্নমেন্ট। মানে এই ইন্টারিম গভর্নমেন্ট তো বাংলাদেশের কোনো আইনের মধ্যে কিন্তু পড়ে না। আপনি দেখেন, আপনি সংবিধানে নাই, আপনি যে সংবিধান মানেন, আপনি যে অন্য কোনো আইন মানেন, কোনো আইনের মধ্যে এটা আসে না, কিন্তু তাহলে কোথেকে আসলো? এটা পিপলস উইল। বাংলাদেশের মানুষ এই গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, এবং 5 আগস্টের পরে সেভাবেই কিন্তু এই গভর্নমেন্ট ফর্ম হয়েছে। এটা মানুষের প্রত্যাশার ফসল। এবং এই সরকারের যারা আছেন তারা যদি কেউ মনে করেন যে না আমি নির্বাচন করতে চাই, তাহলে এখন যে কাঠামো আছে বা সিস্টেম আছে সেখান থেকে কিন্তু তিনি পদত্যাগ করে এসে নির্বাচন করতে পারেন। এখানে আমি বলছি, শেষ করি, এখানে আপনার আইনের ব্যত্যয় কোনো কিছু নেই এবং নৈতিকতার কোনো বিরোধী না। এখন তিনি যদি ওখানে থেকে এই আপনার ঢাকার 10 আসনে গিয়ে যদি প্রচারণা করতেন, তিনি যদি একজন যদি আপনার নোয়াখালীকে প্রচারণা করতেন যে আমাকে ভোট দেন, তিনি যদি তার সমস্ত এই যে প্রোটোকল ব্যবহার করতেন, আপনি বলতে পারতেন যে তিনি আইন লঙ্ঘন করছেন অথবা তিনি নৈতিকতা বিরোধী হচ্ছেন। যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে সরাসরি নির্বাচন নৈতিকতা বিরোধী না। না, আমি এটা নৈতিকতা বিরোধী মনে করি না, কোনোভাবেই মনে করি না। দেশের মানুষ এটা কিভাবে নিবে? দেশের মানুষ কিভাবে নিবে? আপনি জরিপ করেন, একটা জরিপ করে নিয়ে আসেন যে মানুষ কি মানে সেটা আপনি জানতে চাচ্ছি আর কি। মানুষ, আমি তো মনে করি যে যারা আইন বুঝে, যারা নৈতিকতার জ্ঞান যাদের আছে,
আমি তো মনে করি এই উপদেষ্টাদের সেই সুযোগ দেওয়া উচিত, দেশের মানুষ তাই মনে করবে। সেকেন্ড বিষয় হলো, আপনার ভাই বললেন যে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। কোথায় বৈষম্য হচ্ছে ভাই? বাংলাদেশে যে টাকা আছে, এই টাকা দিয়ে কি আপনি এট এ টাইমে বাংলাদেশের সব উপজেলায় কি আপনি বরাদ্দ দিতে পারেন? এক সময় কিছু বরাদ্দ রেগুলার বরাদ্দ আছে, সেই বরাদ্দ কিন্তু অটোমেটিক যায়। সেটা এমপির বরাদ্দ আছে, আপনার উপজেলা চেয়ারম্যানের বরাদ্দ আছে, সেটা মেয়রের বরাদ্দ আছে, এটা অটোমেটিক যায়। কিছু বিশেষ বরাদ্দ অনেক সময় দেওয়ার সুযোগ থাকে, যেগুলো মানে অনুন্নত জায়গা, সে অনুন্নত জায়গা দেওয়া যায়। আবার যেগুলো শহরের মধ্যে যেই শেষ করি ভাই, এবং কিছু জায়গা আছে শহরের মধ্যে, শহরের বিভিন্ন কাঠামোগত উন্নয়নের জন্য দেওয়া যায়, আপনার সিটি কর্পোরেশনের মধ্যে দেওয়া যায়। সেটা যদি আপনার ধানমন্ডি দেয় অথবা খিলগাঁও দেয়, আপনি এতে এরকম বলতে পারেন না যে এটা একদম অনৈতিকতা বা মানে অন্যায় হয়ে গেছে, এটা দিতেই পারে। এটা এখন আপনি বলতে পারেন যে এই বরাদ্দ দেওয়ার পরে তিনি মানে সেখানে আইনের কোনো ব্যত্যয় হয় না, কিন্তু প্রশ্ন উঠতেই পারে, প্রশ্ন তো করতেই পারে ভাই। বাংলাদেশের যে কোনো ভালো কাজের প্রশ্ন উঠতেই পারে। আপনি একটা ভালো কাজ করছেন, সেখানেও প্রশ্ন করবে যে আপনি কেন এই ভালো কাজটা করলেন। এই জন্য সমালোচনা ছাড়া তো কোনো কিছু নয় বাংলাদেশে, এটা আমরা মনে করি। কিন্তু আপনি দেখেন অধিকাংশ মানুষ কি মনে করে। আপনি গণ অভ্যুত্থানের ফেজ, যারা অভ্যুত্থানটা ঘটিয়ে এই পর্যায়ে নিয়ে আসলো, যারা বাংলাদেশের মানুষকে এখন ফ্রি কথা বলার সুযোগ করে দিল, বাংলাদেশের আপমর মানুষ যাদেরকে মাথায় তুলে নিল, আপনাদেরকে ইলেকশন করতে সুযোগ দিবেন না। মোটামুটি একদম ক্লিয়ার, অনেক বিষয় আপনি আসছেন। যদি একটা বিষয় আসে, যেহেতু নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা, উনি কি আপনাদের এনসিপিতে নির্বাচন করছেন? উনি এখনো কোনো সিদ্ধান্ত, আমার ধারণা, আমি পত্রপত্রিকা থেকে যেটা দেখেছি, যে এখনো কোন দল থেকে করবেন সিদ্ধান্ত নেন নাই। অনেক জল্পনা কল্পনা আছে, কেউ বলছেন বিএনপি থেকে করবেন, কেউ বলছেন গণ অধিকার থেকে করবেন, কেউ বলছেন যে না এনসিপি থেকে করবেন। কিন্তু আমি এনসিপির হলো নেতৃত্বে বা পদে আছি, কিন্তু আমার কাছে ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আচ্ছা, একটা বিষয় আজকে আপনি দেখছেন পত্রপত্রিকা বেশ ফলো করে যেটা এসেছে, বুধবার আপনাদের একটা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে তৃতীয় শক্তির উত্থান নিয়ে অনেক জল্পনা কল্পনা, শেষ পর্যন্ত যে আপনাদের নেতৃত্বে জোটে যাওয়ার কথা সেটা ভেস্তে গেছে। কারণ আপ বাংলাদেশ নামে যে সংগঠন যেটা সৃষ্টি হয়েছে, আপনাদেরই যারা একসাথে ছিল বিরোধিতার ফলে, তারা সে জোটে যাওয়াতে সেটা ভেস্তে গেছে। এবং সেই উপদেষ্টা, দুজন ছাত্র উপদেষ্টা, তাদের আপত্তির কারণে আপনারা শুনেছেন। আসলে কথাটা কতটুকু সত্য? আমাদের মানে কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে অনেক ধরনের আলোচনা হয়। এই আলোচনা থেকে অনেক ধরনের মানে গল্প করে, হয়তো ফোন করে কোনো তথ্য নিতে পারে। কিন্তু আপ বাংলাদেশ আসার কারণে একদম ভেস্তে গেছে। এখানে অনেক ধরনের আলোচনা হয়েছে, আমরা কোন জোটে গেলে আমাদের মানে দলীয় সুবিধা বেশি হবে এবং কেন আমরা যাব, আমাদের পারপাসটা কি, আমাদের মানে এই জোটের আলটিমেট রেজাল্ট কি হবে, অনেক ধরনের আলোচনা হয়েছে। সেই আলোচনার থেকে একটা আলোচনা আসতেই পারে, কিন্তু আপ বাংলাদেশের কারণেই যে একদম ভেস্তে গেছে এটা আমি মনে করি না। এটা অনেক আলোচনা হয়েছে, ওখানে অনেক ধরনের লিখিত সিদ্ধান্ত আছে, কিন্তু পত্রপত্রিকা যেটা যেভাবে আসছে এটা ওভাবে পোর্ট্রেট হয় না, এটা আমি মনে করি। আচ্ছা, এবং এইও আলোচনা আছে এখন, যেটা এনসিপি ভাঙনের মুখে, এই ঈদকে কেন্দ্র করে। এটা আমি মনে করি না। আমার মানে দলের মধ্যে যে তথ্য আমার কাছে আছে, এনসিপি ভাঙনের মুখে, এটা অনেকে যারা এনসিপির কে পছন্দ করে না, একটা গণ অভ্যুত্থানের শক্তি যারা উঠতে দিতে চায় না, তারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এনসিপি ভাঙনের মুখে নাই এবং এনসিপি তার কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাচ্ছে। আপনি দেখেন কয়েকদিন আগে কিন্তু আমাদের ফর্ম বিক্রি হলো, নমিনেশন ফর্ম, সেখানে অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, একদম লোয়ার ক্লাস, মিডল ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই চাচ্ছে যে গণ অভ্যুত্থানের এই শক্তিকে বাংলাদেশের রাজনীতি টিকিয়ে রাখা উচিত এবং তারা বাংলাদেশে থাকলে সংস্কারটা অবশ্যই বাংলাদেশ সংস্কার হবে, এই প্রত্যাশা তাদের আছে। এই প্রত্যাশার কারণেই কিন্তু মানুষজন আসছে। আপনি দেখেন যে ভিড় পড়ে গেছে, একদম কে কার আগে নিবে এরকম একটা অবস্থা। তা আমরা মনে করি বাংলাদেশে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপি এখনও বাংলাদেশের রাজনীতিতে খুবই একটা ইফেক্টিভ অবস্থান তাদের আছে এবং এটা থাকবে, এবং এই অবস্থান আমরা ধরে রাখতে চাই। এবং সেই প্রত্যাশার জায়গা থেকে জানতে ইচ্ছে করে এনসিপি আসলে কোন দিকে যাচ্ছে, আসলে কি জোটে যাচ্ছে? আমরা অনেক কথা শুনতেছি। এনসিপি এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে, আমরা গতকালকে বসেছিলাম, আমাদের 300 আসনের প্রার্থী আমরা ঠিক করতেছি সারা বাংলাদেশের, এবং 300 আসনে আমরা এখন পর্যন্ত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আমাদের আছে। পরবর্তীতে যদি জোটের কোনো বিষয়ের সিদ্ধান্ত হয় সেটা ভিন্ন বিষয়, বাট এখন পর্যন্ত আমাদের এককভাবে নির্বাচন করার জন্য 300 আসনের প্রার্থী আমরা সন্ধান করতেছি এবং ঠিক করতেছি। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম শাহিন, অনেকগুলো বিষয় জানলাম। আমি সাকিব আনোয়ার নিশ্চয়ই আপনি উত্তর দিবেন, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করে দিই, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সামনে সারির যোদ্ধা এই তরুণদের নিয়ে যে দল এনসিপি, তাদের কাছে যে প্রত্যাশা, যে প্রাপ্তি ছিল, এখন এই জোট গঠন গিয়ে তাদের অনেক বিষয় সামনে চলে আসতে থাকে, এটাকে এক কথা কিভাবে দেখেন বা কিভাবে দেখছে দেশবাসী? ধন্যবাদ ভাইকে। আরেকবার রিকোয়েস্ট করি যে যখন আপনি কথা বলেছেন, আমি যেহেতু কোনো উত্তর ওই মুহূর্তে দেই নাই, ওভাবেই আসলে আমরা হয়তো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। ভাইয়ের কথা বারবার একটা শব্দ আসছে, খেয়াল করেছি আমরা নিশ্চয়ই, গণঅভ্যুত্থানের শক্তি, গণঅভ্যুত্থানের শক্তি। ভাই আমরা কিসের শক্তি? মানে আপনি একটা নির্দিষ্ট একমাত্র দাবি করে নাই, ঠিক আছে, একমাত্র না হলেও আমরা তো কথায় কথায় গণঅভ্যুত্থানের শক্তি, গণঅভ্যুত্থানের শক্তি বলি না। আচ্ছা, এই যে বক্তব্যটা, মানে বিষয়টা হলো কি, মানে ধরেন এটা মানুষ মনে করে আর কি ভাই,
বলেন, আপনি বলেন। আপনিও দাবি করতে পারেন, তাদের আপত্তি থাকার কথা না। ঠিক আছে, আপনার ধরেন যে 71-এ তো অনেকেই পার্টিসিপেট করেছে, তারা বিভিন্ন দলে আছে। হ্যাঁ, তো আপনি যদি হিসাব করে দেখেন তো আওয়ামী লীগের সময়, ওই সময় 72-এ যখন জাসদ গঠিত হয়েছিল, কতজন আওয়ামী লীগে ছিল, কতজন জাসদে ছিল। অনেক মুক্তিযোদ্ধা তো বিএনপিতেও আছে, কিন্তু আলটিমেটলি দাবি এক পক্ষই করে গেছে এবং সেটাকে ব্যবহার করেছে। এখন আপনার প্রশ্ন হলো, আপনি যদি দেশের স্বার্থে যদি আপনি কিছু একটা করেন, তারপরে সেটাকে আপনি কতদূর পর্যন্ত ব্যবহার করতে চান, সেটা হচ্ছে প্রশ্ন। এখন আপনি আমাকে বললেন যে আমিও তো বলতে পারি, আমি বলি না, কারণ আমি এটা ব্যবহার করতে চাই না। আপনি যদি এটাকে ব্যবহার করতে চান, তাহলে হয়তো বা 10 মিনিট কথা বললে আপনি তার মধ্যে হয়তো বা 10 বার আপনি সেই উচ্চারণটা করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, ভাই যেটা বললো যে যারা কথা বলার সুযোগ দিয়েছে, এই স্টুডিওতে বসেই শেখ হাসিনার আমলেও শেখ হাসিনাকে স্বৈরাচার আমরা বলেছি, কিন্তু এখন ধরেন হয়তো বা অনেকে নতুন করে আমরা হয়তো বা দেখি যে তারা এখন স্বৈরাচার বা আরো বড় বড় শব্দ হয়তো তারা এখন উচ্চারণ করেন, আরো নানান আপত্তিকর শব্দ অনেক নানাভাবে উচ্চারণ করেন, কিন্তু ওই সময়টাতেও আমরা কথা বলেছি। ফলে কেউ আসলে কথা বলার সুযোগ দেয় নাই, কেউ কথা বলার সুযোগ দেয়। আমরা তখনও কথা বলেছি, আমরা এখনো কথা বলছি। তখন আমরা রিস্ক নিয়ে কথা বলেছি, এখন হয়তো আমাদের রিস্কটা কমেছে। ব্যাপারটা হচ্ছে এতটুকুই। তখন অনেকে হয়তো রিস্ক নেওয়ার জায়গাটাতে আসে নাই, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, একটা কথা হলো যে পত্রিকার মাধ্যমে আমরা যতটুকু পর্যন্ত জানি যে ওই জোটের ব্যাপারে যেটা বললেন, যে কোন জোটে গেলে আসলে সুযোগ সুবিধা ভালো হবে, সেটা নিয়ে আসলে এখন পর্যন্ত অনেক কথা আসতেছে। আসলে আমি ভাইকে ধন্যবাদ জানানোর জন্য আসলে সব বিষয়টা উত্থাপন করলাম। সেটা হচ্ছে, ভাই তার কথার মধ্যে ঠিক এই লাইনটা বলছে, দলীয় সুবিধা কোথায় ভালো হবে সেই বিষয়টা এখনো যেহেতু বিবেচনাধীন, ফলে এখন পর্যন্ত তারা সেখানে সিদ্ধান্ত নিতে পারছেন না। আচ্ছা, একটা কথা এসছে যে তিনি কি প্রচারণা করছেন কিনা কোনো রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে। আসিফ মাহমুদের কথা বলছি। ঢাকা 10 আসনে তিনি যখন ওই যে ভোটার এলাকা পরিবর্তনের জন্য গেলেন, তিনি কি রিক্সায় গিয়েছিলেন কিংবা নিজে একটা উবার ঠিক করে গিয়েছিলেন, হয়তো গাড়িও কিনে ফেলতে পারেন, এখন যায় না, তো পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছিলেন নাকি তার প্রোটোকল তার সাথে ছিল? আপনি যে ভোটার এলাকা চেঞ্জ করলেন, এবং ভাইয়ের বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে যে তিনি সম্ভবত ঢাকা 10 আসনে নির্বাচন করছেন। থ্যাংক ইউ। এই কথাটা যেতে এলাকা তো রয়েছে ধানমন্ডি, হ্যাঁ, এবং তারপরে সেখানে বরাদ্দ জায়গা বাদ দিলাম। উনি ভোটার পরিবর্তন, এলাকা পরিবর্তন করার জন্য যখন নির্বাচন অফিসে আসলেন, তখন কিভাবে এসছেন উনি তখন রাষ্ট্রের প্রোটোকল ব্যবহার করে এসছেন না, আমার টাকা দিয়ে আসছেন। আপনি আমার টাকা দিয়ে আইসা আপনি ভোট করবেন, এটা ভাই আমি মানতেছি না। হ্যাঁ, আর আপনি ওই নৈতিকতার জায়গায় বারবার আইন নিয়ে আসবেন, ওই আইনের কথা বারবার আমরা ওই হাসিনার আমলে শুনছি, এখন আর শুনতে চাই না। যাই হোক, যে কয়দিন আপনাদের ক্ষমতা আছে সেই কয়দিন হয়তো আপনি বলে যেতে পারেন। আর প্রত্যাশার কথা যেটা বললেন, শুরু থেকে এখন পর্যন্ত আমার বক্তব্যে নিশ্চয়ই প্রত্যাশার প্রাপ্তির কতটুকু ব্যবধান সেটা পরিষ্কার হচ্ছে। বলে এটা নিয়ে আলাদা করে যদি আমি বলতে যাই, তাহলে আসলে রিপিটেশন হবে, ফলে ওইটা আর নতুন করে আর কিছু। ধন্যবাদ সাকিব আনোয়ার। আমরা একটু এবার অন্য বিষয়ে যাই। মনিরুল ইসলাম শাহীন, নিশ্চয়ই আপনি দেখেছেন দুদকের জালে ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সুনির্দিষ্ট 1 ডজনেরও বেশি অভিযোগ দুদকের টেবিলে। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে এর আগেও বিভিন্ন পিএস এপিএস উপদেষ্টাদের তাদের বিরুদ্ধে দুদক তদন্ত করেছে। আমরা এর আগের আমল, অর্থাৎ যে ফ্যাসিস্টদের যে আমল বলতে পারেন, আওয়ামী লীগের আমল, সেটা এই ধরনের ঘটনা অনেক দেখেছি, কিন্তু তদন্তে কি হয়েছে আসলে, শাস্তির বিধান কতটুকু, সেটা আমরা দেখিনি। তা আপনি কি মনে করেন, আমাকে এখন এই যে তদন্ত আবার শুরু হয়েছে, কিংবা পিএস তদন্ত কি হয়েছে সেটাও জানি নাই আমরা, তার মানে তো আমরা এক জায়গায় আছি। জি, আপনাকে ধন্যবাদ। ভাইয়ের একটু সাকিব ভাইয়ের একটা কথা প্রশ্নের উত্তর দিয়ে আসি একদম শেষ দিকে, কিন্তু আমরা আপনি ভোটার এলাকা পরিবর্তনের জন্য কিভাবে গেলেন। বাংলাদেশের একজন মন্ত্রীর গাড়ি ব্যবহারের যে ম্যানুয়াল আছে, আমার মনে হয় সাকিব ভাইকে দেখা উচিত ওইটা, যে একজন মন্ত্রী যদি তার ভোটার এলাকা পরিবর্তনের জন্য কোনো ইলেকশন কমিশন অফিসে যায়, সেটা আইন লঙ্ঘন হচ্ছে কিনা। আপনি একজন মন্ত্রী এক জায়গায় গিয়েছেন, সেটা কি ওখানে কি বলছেন যে ভাই আমি ভোটার আমি ভোটার পরিবর্তন করলাম, আমি এই আসন থেকে ইলেকশন করবো, আপনার সবাই আমাকে ভোট দিবেন, এই ধরনের কোনো প্রচারণা করছেন কিনা? আমার মনে হয় এই ধরনের কিছু করেন নাই। তিনি ভোটার এলাকা পরিবর্তন করছেন, কোন গাড়ি নিয়ে গেলেন, কিভাবে গেলেন, এই ধরনের ছোটখাটো বিষয় প্রশ্ন করে এগুলো প্রশ্নবিদ্ধ মানুষজন হাস্যকর হয় মানুষের কাছে আর কি। তার সাথে আমি বলবো যে আপনি গাড়ি ব্যবহারের ম্যানুয়ালটা একটু দেখেন যে ওখানে একজন মন্ত্রী যেতে পারে কিনা, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড বিষয় হলো, আপনি বলছেন ঢাকা উত্তরের যিনি এখন প্রশাসকের দায়িত্বে আছেন তার বিরুদ্ধে সেটা তদন্ত শুরু হবে। কথা হচ্ছে গিয়ে আমরা যেমন আসিফ মাহমুদের যে আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনার বাংলাদেশে যদি কারো বিরুদ্ধে কোনো ধরনের প্রশ্ন উত্থাপিত হয়, আমি মনে করি নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন করা উচিত, এবং যদি এজাজ সাহেবের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে দুদক থেকে ইনভেস্টিগেশন করে যদি পাওয়া যায় যে না তিনি কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন অথবা অবৈধ ইনকাম তার হয়েছে, আমার মনে হয় যে এটা ইনভেস্টিগেশন করে প্রপারলি এখানে ব্যবস্থা নেওয়া উচিত।
এখানে কারো ক্ষেত্রেই কোনো ধরনের অনুকম্পা করা উচিত না। প্রশ্ন তো সেখানে আসে, প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। বলছি আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। সেকেন্ড বিষয় হলো বাংলাদেশে আপনি দেখেন একটা মামলায় কিছু মানুষকে ঘটা করে আয়োজন করে ধরে। আপনি দেখেন যে জঙ্গি বিরোধী অভিযানে এমন এমন ভাবে জঙ্গিদেরকে ধরে যে বাংলাদেশ বোধহয় জঙ্গিদের মানে বোম মেরে শেষ করে ফেলছে। শেষ পর্যন্ত কি দেখা গেল যে তিনি খালাস পেয়ে গেছেন, কিন্তু খালাসের সংবাদ কিন্তু আমরা কখনো পাই না, এটা কখনো জানানোও হয় না। এখন কথা হলো আইনি প্রক্রিয়া, এটা হয়তো কোর্টে চার্জশিট দিয়ে অথবা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়, সেখান থেকে খালাস পেয়ে গেছেন, এটার কোনো নিউজ হয় না। কিন্তু যখনই কোনো এই যে একটা সংবাদ হয়ে গেল, তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, অনুসন্ধানের পরে যদি দেখা যায় যে আসলে অনুসন্ধান করে কোনো কিছু পাওয়া যায় নাই, তাকে হলো একটা থ্যাঙ্কস লেটার দিয়ে দিলেন অথবা একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন, তখন কিন্তু এটা নিউজ হয় না। এজন্য আমি মনে করি যে এসব বিষয়ে আপনাদের খুঁজে বের করা উচিত যে আসলে এই যে ইনভেস্টিগেশন শুরু হওয়ার কথা শুরু হলো, এরপরে গিয়ে এটা কোথায় গেল, এটা আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে আর কি। আমি মনে করি মানে দায়িত্ব সাংবাদিকদের, দায়িত্ব দুদকের না, মানে দুদকের দায়িত্ব আছে, তারা তদন্ত করে শেষ করে ফেলেন, কিন্তু এই শেষ করার বিষয়টা জানবে কে? এটা তো দুদক তো আপনার পাবলিকলি ঘোষণা দিবে না বা নোটিশ বোর্ডে দিয়ে দিবে না যে হ্যাঁ আমি এটা ফাইনাল করে ফেলছি। আপনার কি মনে হয় দেওয়া উচিত না? আমি তো মনে করি না। আপনার আইনের যে প্রসিডিউর আছে, দুদকের আইন আছে, সেই দুদকের আইনে কিভাবে তাকে ফাইনাল রিপোর্ট দিতে হয়, কিভাবে ইনভেস্টিগেশন শেষ করতে হয়, একটা কোডিফাইড ল আছে, সেখানে তারা তাদের সেই ল তো আগেও ছিল, সেই লয়ে তো আটকে আমরা আগেও দেখেন আগেও কিন্তু কোনোভাবেই একটা লোক খালাস পেলে কিন্তু নিউজ হতো না, এখনো হচ্ছে না। এজন্য আমার মনে হয় যে আপনাদেরকে ইনভেস্টিগেটিভ মানে জার্নালিজমের মাধ্যমে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল রাখা উচিত যে শুরু হলে কিভাবে শেষ হলে কিভাবে। আমি একদম শেষ দিকে আসলে আর সময় পাচ্ছিলাম না, তো সাকিব আনোয়ার প্লিজ এই বিষয়ে আমি একটু মানে ওই আমরা আগে এটা বলতাম আর কি বা শুনতাম যে দুদক হচ্ছে ক্লিন চিট দেওয়ার একটা মেশিন। আপনি যদি কাউকে ক্লিন চিট দিয়েছেন তাহলে দুদকের ওই মেশিনে ঢুকাই দিলে তাহলে আপনি ওখানে ক্লিন চিট বের করতে পারবেন। ভাই শুরুর দিকে বলছিলেন যে 300 আসলে তারা প্রার্থী খুঁজছেন, বাছাই করছেন এবং বাছাই করে খুঁজে তারপর বাছাই করে তারা পেয়েছেন এপিএস মুয়াজ্জেমকে, যিনি তার নির্বাচনী এলাকায় এনসিপির হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এপিএস মুয়াজ্জেমকে কখনোই আপনার এনসিপি নমিনেশন দেয়নি, এনসিপির হয়ে তিনি প্রচার প্রচারণা না, মুয়াজ্জেমের পোস্টারেও নাই এটা, সেই ওই পোস্টারে লেখা স্বতন্ত্র হিসাবে। আপনি ভুল তথ্য দিচ্ছেন কেন, অসত্য তথ্য দিচ্ছেন কেন? গণমাধ্যমে না আপনি ভুল দেখছেন, আমরা তো দেখেছি যেখানে আপনি এনসিপি মুয়াজ্জেম হোসেনের পোস্টারে আমরা দেখেছি ওখানে লেখা আছে স্বতন্ত্র প্রার্থী, এনসিপি প্রার্থী সেখানে লেখা নেই। আপনি ভুল তথ্য দিচ্ছেন কেন ভাই? আপনি গণমাধ্যম অনেক গণমাধ্যম আপনি আমাকে বের করে দেখেন, একটা দেখেন হ্যাঁ তিনি নির্বাচনী প্রচারণা করছেন, আপনি আমাকে দেখেন তার পোস্টারটা দেখেন আমাকে। মানে যেটা ভাই বললেন যে আমরা মানে রেজাল্ট আসলে আলটিমেটলি দেখতে পাই না, মানে উনি সম্ভবত মুয়াজ্জেম বা আরো যার যার এই ধরনের বিষয় সামনে এসছে সেগুলোকে বোঝানোর চেষ্টা করলেন যে সেগুলো মানে অভিযোগ এসেছিল, কিন্তু পরে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে বা কি রিপোর্ট এসেছে সেটা আমরা আর জানি না, সেটা গণমাধ্যম খুঁজে বের করবে। ভাই গণমাধ্যম খুঁজে বের করবে, কিন্তু বিষয় হলো ভাই গণমাধ্যম খুঁজেও তো আপনি আপাতত এখন আর কিছু পাচ্ছেন না, সেটা তো পরিষ্কার। কারণ দুদক তো ওই যে ক্লিন চিট দেওয়ার যে মেশিন, ওই মেশিন হিসেবে এখনো ব্যবহার হচ্ছে। কারণ সেটাও ভাইয়ের শুরুর দিকের বক্তব্য যে কালচারের ভেতরে আমরা ছিলাম ওই কালচারটা এখনো তারা ফলো করতে চায়। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।